নমস্কার। আজকে গল্প পড়ার আসরে আমি স্মৃতিকণা। তাহলে হ্যাঁ, এই তো চৈতালি লিখেছে, একদম ঠিক আছে। তাহলে আমি আমার আজকের গল্প শুরু করি। এই গল্পটি অভিষিক্তা পুজো সংখ্যায় বেরিয়েছিল। সেটা হচ্ছে 2023-এর অভিষিক্তা পুজো সংখ্যায় বেরিয়েছিল আমার লেখা গল্প বটুক বাবুর সংসার। তাহলে আজকে আমি চেষ্টা করি আসর জমাতে। জানি না কতটা জমাতে পারবো আজকের আসর, চেষ্টা আছে। তাহলে বটুক বাবুর সংসার পড়তে শুরু করি। ভদ্রলোকের নাম বটুকেশ্বর পাত্র। ছোটবেলা থেকেই নিজের এই নাম নিয়ে তিনি একেবারে সন্তুষ্ট নন। তা নিয়ে বহুবার মায়ের কাছে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগ বাবার কানে উঠেছে, কিন্তু ঠাকুর দেওয়া নাম তা বদলানোর কোনো আবদারই তার কাছে ধোপে টেকেনি। তবু ছোটবেলা থেকেই বটুকেশ্বর নামটা একটু একটু করে বদলাতে শুরু করে। বদলে একসময় বন্ধুদের কাছে তা বটুক হয়ে যায়। স্কুলের মাস্টারমশাইরা নামটাকে আরো ছোট করে নিয়ে বটু বলতেন। আপাতত তিনি একজন সরকারি অফিসের কেরানি। সেখানে তিনি পাত্রবাবু বা পাত্রদা বলেই পরিচিত। পাড়ায় এখন বটুক জেঠু, বটুদা, বয়সে বড়রা এখনো বটু বলে ডাকেন। তবে পাড়ায় তার একটা আলাদা সম্মান আছে। বটুকেশ্বর পাত্র ছোটবেলা থেকেই দুর্দান্ত ফুটবল খেলেন। এখনো মাঠে নেমে পড়লে তার জুড়ি মেলা ভার। কখনো কখনো সময় ও সুযোগ অনুযায়ী তিনি নাকি মাঠেও নেমে পড়েন। প্রত্যেক বছর পাড়ায় সাড়ম্বরে যে ফুটবল প্রতিযোগিতা হয় তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বটুকেশ্বরের ডাক পড়ে। সেখানে তিনি পাড়ার ছোট ছোট ছেলেরা তাকে বটুকেশ্বর বটুকেশ্বর কাকু বলেই ডাকে। বাবা মা এখন আর নেই, স্বর্গে গিয়েছেন, কিন্তু নাম নিয়ে খুঁতখুঁতানি বটুক বাবুর এখনো যায়। আজ সকালেই অফিসে বের হওয়ার আগে গিন্নির সঙ্গে নিয়ে কথা হচ্ছিল। তবে নামের কল্যাণেই হোক অথবা বাবা মা গুরুজনদের আশীর্বাদেই সংসার জীবন বটুর বাবু খুবই সুখের। সংসারে সতীলক্ষ্মী স্ত্রী সারা দিন সংসারের জন্য প্রাণপাত করে যাচ্ছে। একটি ছেলে ও একটি মেয়ে, তারা দুজনেই প্রতিষ্ঠিত এবং যে যার নিজের সংসার নিয়ে যথেষ্ট সুখী। বটুক বাবুর স্ত্রী সুকল্যাণীকে নিয়ে বেশ ভালোই আছেন। ছেলেমেয়েরা ছুটি কাটাতে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যখন আসে তখন বটুক বাবুর একতলা বাড়ি গম গম করে। কিন্তু তারা চলে গেলে বটুক বাবুর বাড়িটা হয়ে যায় একেবারে শুনশান। স্ত্রী সুকল্যাণীর জন্য বটুক বাবুর খুব খারাপ লাগে। সাতচরও তার মুখে রা শব্দটি নেই। সেজন্যই তাদের সংসারে কোনোদিনই ঝগড়াঝাটি হয়নি। সুকল্যাণী সারাদিন কাজ করে যেতে পারে, কাজে কোনো ক্লান্তি নেই তার। আজ পর্যন্ত দিনের বেলায় তার মুখখানি কেউ দেখতে পায়নি, এমনকি বটুক বাবুও নয়। ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন মাঝে মাঝে মায়ের মাথার ঘুমটা টুকুস করে খুলে দিত। একটু মুচকি হেসে আবার তার ঘুমটা মাথার উপর কপাল পর্যন্ত টেনে নিত সে।
ছেলে মেয়েরা বন্ধু বান্ধব এলে তারা বহুবার বলেছে, ছেলে মেয়েদের বন্ধু বান্ধব এলে তারা বহুবার বলেছে। কোথায় গেল? এরকম ঘুমটা টেনে থাকলে তাদের লজ্জা করে। কিন্তু বটুকেশ্বরের বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিলেন তারা কিন্তু সুকল্যাণীকে সমর্থন করে গিয়েছেন, তাই তার ঘুমটা কখনো মাথা থেকে নামেনি। সুকল্যাণী মাথা নিচু করে তখন সব সময় শ্বশুর শাশুড়ির সেবা করে গিয়েছে। সুকল্যাণী একদম কথা বলে না, বটুবাবুর এটাই আফসোস। পাড়ার লোকেদের সঙ্গে সে মিশতে চায় না। বিয়ে হয়ে তো আজ অব্দি প্রায় 24 বছর সে একদিনের জন্য বাপের বাড়ি যেতে চায়নি। সারাদিন শুধু কাজ আর কাজ। শুনতে পাচ্ছ সবাই ঠিকঠাক? সব ঠিকঠাক শোনা যাচ্ছে তো? বটুবাবু সংসারের কাহিনী। আচ্ছা, তবে একটি কথা সত্যি, কোনোদিন কাজের লোকের পিছনে বটুকেশ্বরকে টাকা খরচ করতে হয়নি। বটুবাবু বহুবার সুকল্যাণীকে কাছে ডেকে বলেছেন তিনি একজন সরকারি কর্মচারী, মাইনেও কম পান না, একটা ঘর মোছা বাসন মাজার লোক রাখলেই হয়। কিন্তু তার স্ত্রী কোনোদিনই রাজি হননি। বটুবাবু মাঝে মাঝে অফিসে বসে নিজের কপালের প্রশংসা না করে পারেন না। এই যে সঙ্গী সাথীরা বলে তাদের স্ত্রীদের নিয়ে হরেক ঝামেলা, কিন্তু তাকে দেখো, সুকল্যাণীকে নিয়ে তার কোনোদিন ডাক্তারের কাছেও যেতে হয়নি। এমনকি তার দুটো ছেলেও বাড়িতেই হয়েছে। এমনিতেই শ্বশুর বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক না থাকলেও সেই সময় তার শ্বশুর বাড়ির লোকেরা ঠিক সময়ে তার বাড়িতে এসে পৌঁছেছেন। সকাল না হতেই তারা আবার ফিরে গেছেন। এ প্রসঙ্গে একটি কথা বলা জরুরি যে তার দুটি ছেলে মেয়ে জন্ম রাতে হয়েছে। বটুবাবুকে উটকো ঝামেলা পোহাতে হয়নি। আমরা যে সময়ের কথা বলছি সে সময়ে তো ফোনের চল ছিল না। আবার বাহ, সুদীপটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো কেমন লাগে শুনে। আবার বার্থ সার্টিফিকেট না থাকলেও স্কুলে ভর্তি হওয়া যেত। অতএব বটুবাবুকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। বিয়ের বছরেই যা বটুকেশ্বর জামাই ষষ্ঠী করতে গিয়েছিলেন, তা এত আদর যত্নের বহর আর তাকে এত খেতে হয়েছিল যে আর কোনো দিন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়ার নাম করেননি। তার স্ত্রী সুকল্যাণীও এ নিয়ে কোনো বাদানুবাদ তার সঙ্গে করেননি। বটুবাবুর মামার ছোট ছেলে শ্বশুরের ভাইরা ভাই এই সম্বন্ধটা এনেছিল। তা যেই এনে থাকুক, বটুবাবুর স্ত্রী সুকল্যাণীকে নিয়ে বেশ সুখেই তার জীবন কাটিয়ে দিলেন। আর মাত্র 1 মাস, এই মাসেরই 31 তারিখ বটুবাবুর রিটায়ারমেন্ট। বটুবাবু সময় পেলেই সুকল্যাণীকে বলেন, বুঝলে বন্ধু, আর কদিন, যদি বলো হিসেব করে ঘন্টাটাও বলে দিতে পারি। তারপর শুধু দুজনে। সুকল্যাণী একটু মুচকি হাসেন। কথা চিরকালই কম বলার অভ্যাস তার। বটুবাবুর ছোট বাগানওয়ালা একতলা বাড়ি। তিনি বলেন, শোনো কল্যাণী, নানা রঙের গোলাপ আর তুমি, সুন্দর জীবন। তখন সারাদিন রান্নাঘরে না কাটিয়ে আমাকে একটু সময় দিও, বুঝলে? তবে তোমার শখের লাউ কুমড়ো উচ্ছেও লাগাবো। কি হলো, বুঝলে?
সেদিন সাত সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে বটুবাবু দেখলেন তার লেবু গাছের লেবু, আম গাছের আম গোটা বাগানে ছড়াছড়ি। মেজাজটাই সাত সকালে বেশ খিচড়ে গিয়েছে। সকালে চা খাওয়ার জন্য দু চারবার ডেকেও সাড়া না পেয়ে বটুবাবু ভারী রেখেছেন এবং সামনে সমানে গজগজ করে চলেছেন। সুকল্যাণী যা হোক তাকে বুঝিয়ে সুজিয়ে ঘরে এনে গরম করা চা খাইয়ে মাথাটা ঠান্ডা করলো। এরপর অফিস যাওয়ার পালা। স্নান সেরেও বটুবাবুর মাথা ঠান্ডা হলো না। কষ্টের বাগান, একটা নারকেলও চুরি হয়েছে, ডাক কখানা বাগানে পড়েছিল। বটুবাবু ডালের বড়া খেতে ভালোবাসেন। সুকল্যাণী গরম ভাতের সঙ্গে ডালের বড়া ভেজে মাছের ঝোল দিয়ে স্বামীকে খেতে দিল। ডালের বড়া থেকে তার মাথায় একটু ঠান্ডা হলো, তবু মনটা খিচখিচ করছিল। তিনি ভাবলেন, আর তো মাত্র কটা দিন, তারপর দরকার হলে রাত জেগে বসে থাকবেন। মনে মনে মুচকি হাসলেন। সেভাবে কোনোদিনই সে বউয়ের সঙ্গে আপন ভাবে সময় কাটাননি বা কাটানো হয়নি। গিন্নির সঙ্গে একটু নিশি যাপন করবেন। সুকল্যাণী তো দেখতে খারাপ না, শুধু একটু কম কথা বলেই যা। এমনই ৭-৫ ভাবতে ভাবতে তিনি অফিসে রওনা দিলেন। সুকল্যাণী ব্যাগে টিফিন ভরে তার হাতে দিল। ঠিক আছে, শোনা যাচ্ছে? কেমন লাগছে? কিন্তু বাস স্ট্যান্ডে এসে তিনি একেবারে হতাশ হয়ে পড়লেন। রাস্তায় ভিড় দেখে একটু আধটু যে সন্দেহ হয়নি তা নয়, কিন্তু এতটা তিনি ভাবেননি। ট্রেন নাকি বন্ধ, তাই যত ভিড় বাস স্ট্যান্ডে। একেই মফস্বল শহর, ট্রেনের যাত্রী বেশি, কিন্তু হঠাৎই ট্রেন বন্ধ হয়ে যায়। এখন বাস স্ট্যান্ডে যত ভিড়, মানুষজন গরু ছাগলের মতো ঝুলতে ঝুলতে চলেছে। এই বয়সে এভাবে যাওয়া অসম্ভব। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক কাজ করলে হয়, অফিস না গিয়ে বাড়ি ফিরে গেলে বেশ সারপ্রাইজ দেওয়া হবে সুকল্যাণীকে। ছুটিতে ইন্টার বেঁচে আছে, সঙ্গে বাগানটাও পাহারা দেওয়া যাবে। যেই বাবা তাই কাজ। তিনি বাড়িমুখ হলেন। বাড়ির সদর দরজায় এসে তার মাথায় আরো এক বুদ্ধি চাপলো। বাগান টপকে বাড়িতে ঢুকলে কেমন হয়? বেশ চমকে দেওয়া যাবে সুকল্যাণীকে। তাই করলেন। বাঙালির পাঁচিল খুব একটা বড় নয়, অনায়াসে টপকে গেলেন তিনি। আম গাছের তলায় দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিলেন। দু এক পা এগিয়ে এলেন। ওই তো সুকল্যাণী রান্নাঘরের সামনে চাতালে বসে কি যেন করছেন। কিভাবে চমকে দেবেন ভাবতে গিয়ে একটু দাঁড়ালেন। হঠাৎই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কি করছে কল্যাণী? তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। সুকল্যাণী নিজের বাঁ পা শরীর থেকে খুলে নিল। তাতে বেশ করে তেল ঘষছে। পাটা আবার পরেও নিল। বাঁ পায়ের পর ডান পাও খুলে নিল। সেটাই তেল মালিশ করে আবার তার নির্দিষ্ট জায়গায় লাগিয়ে নিল। বটুবাবু ভীষণ ঘামছেন, তার পালস বিট বেড়ে গিয়েছে। এরপর সুকল্যাণী তার হাত দুটো খুলে তেল মাখলো। বটুকেশ্বরের মাথা ঘুরছে। চোখের সামনে এইসব কি দেখছেন তিনি? খুব জল খেতে ইচ্ছা করছে, ব্যাগে জল আছে, কিন্তু তা বের করে খাওয়ার স্বাদ আর সাধ্যও তার নেই। শুধু ভাবছেন এরপর কি হয়। হাত পা তেল মেখে সুকল্যাণী যত্নের সঙ্গে ধর থেকে নিজের মুন্ডুটা আলাদা করে ফেলল। বটুবাবু আর নিতে পারলেন না। বাগানের মধ্যে মুখ থুবড়ে চোখ খুলে প্রথমে বটুবাবু বুঝতে চেষ্টা করলেন তিনি কোথায়। কিছুই তো বুঝতে পারছেন না। কিছুক্ষণ পরে সামনে দিয়ে সাদা জামা পরা মেয়েদের হাঁটাচলা করতে দেখে তিনি বুঝতে পারলেন তিনি কোনো হাসপাতাল
বা নার্সিংহোমে। হঠাৎই একটা সাদা জামা পরা মেয়ে তার কাছে এগিয়ে এলো। বটুবাবু খুব আস্তে আস্তে বললেন, জল। মেয়েটি বলল, জল খাবেন? বটুবাবু ফের বললেন, একটু জল। হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছি। নার্স মেয়েটি বলল, 4 দিন পর আপনার জ্ঞান ফিরল, বলুন কাকে ডাকবো? বটুবাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন, ফের বললেন, একটু জল। 4 দিন জমে মানুষে টানাটানির পর বটুবাবুর জ্ঞান এসেছে। বটুবাবু একবার চোখ বন্ধ করে খুলে দেখলেন চোখের সামনে সব চেনা মুখ। সুকল্যাণীও একটু দূরে এক মাথা ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে। মেয়ে, জামাই, ছেলে, বৌমা, নাতি, পাড়ার 2-1 মাতব্বর আর সুকল্যাণী। সব ঘটনা মনে পড়ল তার। আবার শরীর কাঁপতে লাগলো। চোখ বন্ধ করলেন তিনি। দৌড়ে এসে মেয়ে বাবার বিছানার পাশটিতে বসলো। বাবার একটা হাত নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছিল বাবা? তুমি পাঁচিল টপকে বাড়ি ঢুকেছিলে কেন? বটুক বাবু তো 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 করে কিছু বলতে গিয়ে ফের চোখ বন্ধ করলেন। বটুক বাবুর ছেলে বাবার কাছে এসে বলল, থাক, কি হয়েছিল জানার দরকার নেই। সে বাবার হাতটা নিজের হাতে নিয়ে বলল, বাবা তুমি চিরকাল বলো মা কোনো কাজের নয়, কিন্তু মাই তোমাকে বাগানে খুঁজে পায়। তারপর লোকজন জড়ো করে নার্সিংহোমে নিয়ে আসে, আমাদের খবর দেয়। বটুবাবু চোখ মেলে দেখলেন কল্যাণী দূরে চুপ করে দাঁড়িয়ে আছে। নার্স এসে সবাইকে বাইরে যেতে বলল। বটুবাবু বৌমা নার্সের সঙ্গে কথা বলে সুকল্যাণীর হাত ধরে বিছানায় বসিয়ে দিল। বাবা, মা কিন্তু 4 দিন কিছু খাননি, তুমি দেখো। বটুবাবু হালকা ভাবে চোখ মেলে দেখলেন দিনের বেলায় সুকল্যাণীর ঘুমটা সরানো। সুকল্যাণী স্বামীর কানের কাছে মুখ এনে বলল, কে বলেছিল পাঁচিল টপকে বাড়ি আসতে? ওই সময় আমি একটু হাত পা খুলে তেল মাখি। তা বলে ইহ জীবনে আমি কোনো দিন তোমার কোনো ক্ষতি হতে দিইনি, দেবও না। সেই তুমি যবে তোমার দাদুকে নিয়ে শ্মশানে গেছিলে, তোমাকে ভালোবেসে ফেললুম। তারপর বাবা মায়ের হাতে পায়ে ধরে ব্রহ্মদৈত্যী দাদুকে কত করে বাগে এনে মানুষের রূপ ধরে, চলো এবার সুস্থ হয়ে ঘরে ফিরে চলো। বটুকেশ্বর পাত্র ফ্যাল ফ্যাল করে তার গিন্নির মুখের দিকে তাকিয়ে রইলেন। কেমন লাগলো বলো? গল্প কেমন লাগলো? শুনতে পাচ্ছ তোমরা? বটুক বাবুর সংসার কেমন লাগলো? কই কারো সারা শব্দ নেই কেন? সারা শব্দ কই? সারা শব্দ নেই কেন? তোমরা শুনতে পাচ্ছ? বাহ! এই গল্পটি 2023 সালের পুজোর সংখ্যায় বেরিয়েছিল অভিষিক্তা ম্যাগাজিনে। তো এরকম হলে কেমন লাগবে? এরকম যদি কারোর জীবনে হয় কেমন লাগবে বলো?
এরকম ভূত গিন্নি বা ভূত উল্টোটা যদি হতো, উল্টোটা যদি হতো কেমন লাগলো? আছো সুদীপ্তা ভট্টাচার্য, আছো, বাহ, কেমন লাগলো বলো? ভূতগিন্নি সারা জীবন সংসার করে যাচ্ছে, তাহলে এত মন দিয়ে কেউ সংসার করে? ভূতগিন্নি কিন্তু করেছে, অসুবিধে নেই কিছু, সে যদি বাড়ির সব কাজ করে, বটুবাবুর পয়সা বাঁচিয়ে দেয়, অসুবিধে কই? অসুবিধে তো কিছু নেই। আচ্ছা, এরপর আমি কি আমার পরের গল্পে যাব? থ্যাংক ইউ সুদীপ্তা ভট্টাচার্য, থ্যাংক ইউ। ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগে। দারুণ ভালোবাসতো বাবা, তার ভালো লেগে গেছিল বলে সে একদম চলে এসেছে, বাবা মাকে ম্যানেজ করে, ব্রহ্মদৈত্যী দাদুকে ম্যানেজ করেছে, সবাইকে ম্যানেজ করে, বটুবাবুকে বিয়ে করে ঘর সংসার, বাবা মা সবাইকে ছেড়ে সে এসে বটুবাবুর সঙ্গে সংসার করেছে। আবার বাবার বাড়ি যাওয়ার কথাও বলে না, সে এখানেই রয়ে গেছে। আবার ছেলে মেয়েও মানুষ করেছে, তাদের স্কুলে পড়িয়েছে, তাদের বিয়ে থা দিয়েছে। হ্যাঁ, মরে যাওয়ার পরেও ওয়েট করবে বটুক বাবুর জন্য। আচ্ছা, আমি এবারে, আমি জানি না বাচ্চারা শোনে কি না, ইয়েটা শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য, সবার জন্য আমি একটা গল্প পড়ব। আমার এই গল্পটি, হ্যাঁ, জিন্দেগি কা স্বাদ ভি জিন্দেগি কা বাদ ভি। হ্যাঁ, সত্যিই তাই, ছেড়ে যাওয়ার কোনো সিন নেই এখানে। সাত জন্ম টার জন্ম বলে কোনো ব্যাপার নেই এখানে, জন্মালেই আমি আছি তোমার সাথে, তুমি জন্মালেই আমি আছি। এই গল্পটি আমি আর একটা গল্প পড়বো, যে গল্পটা পুরো, হ্যাঁ, পুরো LIC ট্যাগলাইনারের মতো একদম, জিন্দেগি কা শাদ ভি জিন্দেগি কা বাদ ভি। একদম একদম। আচ্ছা, আমার নেক্সট গল্পটায় আসি আমি তাহলে, কি বলো ভাই? নেক্সট গল্পটায় চলে আসি। কে বলে সে নেই। এই গল্পটা মার্চের আনন্দ মেলায় বেরিয়েছে, এই মার্চ মাসে আনন্দ মেলায় প্রকাশিত হয়েছে গল্পটা। তোমরা যদি সব ঠিকঠাক বলো, সবাই সব শুনতে পাচ্ছ বলো, সব ঠিকঠাক আছে বলো, তাহলে আমি এই গল্পটা পড়তে শুরু করব। ভাই বলো, ঠিক আছে, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাই বাচ্চা, এটা ঠিক বাচ্চাদের জন্য না, এটা শোনানোর জন্য, গল্প পড়তে তো সবাই আমরা ভালোবাসি।
হ্যাঁ, না না, মনের দিক থেকে আমরা সবাই বাচ্চা। আমাদের বড় বলে শুধু শুধু বদনাম দেওয়া হয়, আসলে আমরা সবাই বাচ্চা। তাহলে কি আমি নেক্সট গল্প চলে আসবো? বাহ বাহ, বেশ, তাহলে আমি নেক্সট গল্পে চলে আসি। গল্পের নাম হলো কে বলে সে নেই। বাহ, শুনতে পাওয়া যাচ্ছে। গল্পের নাম কে বলে সে নেই। বেশ দামি একটা গাড়ি এসে দাঁড়ালো এসপ্ল্যানেডের একটা বড় কেকের দোকানের সামনে। আজ 24শে ডিসেম্বর, কাল 25, কেক খাওয়ার দিন। ঘরে ঘরে সকলে কেক খাবে। ভদ্রমহিলা বেশ শৌখিন, কোনো নামি দামি জায়গায় চাকরি করেন হয়তো, সুন্দরীও বটে। দোকানের সবচেয়ে দামি কেকগুলোর মধ্যে কয়েকটা কিনলেন তিনি। কাঠের দরজা ঠেলে বেরিয়ে যাচ্ছেন, দোকানদার তাকে বলল, আবার আসবেন ম্যাডাম? গাল ভরে হাসলেন তিনি, মুখে হাসি নিয়ে দরজা ঠেলে বেরিয়ে এলেন। হাসি তখনও মুখে লেগে। দোকানের সিঁড়ি দিয়ে নামতে নামতে বাঁদিকের ফুটপাতে নজর গেল তার। একটা বাচ্চা, মুখটা কেমন ফ্যাকাশে দেখালো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে বলেই ফেললেন, এটা কি করে সম্ভব? এত সুন্দর একটা বাচ্চা ফুটপাতে, কি আশ্চর্য। কাছে এগিয়ে গেলেন, তাকে দেখে বাচ্চাটা কি করে হেসে উঠল। বয়স কত হবে? 1-1.5 বছর। তিনিও বাচ্চাটার দিকে তাকিয়ে হাসলেন। সে হাত পা নেড়ে কথা বলছে। মজা পেলেন জাহ্নবী ম্যাডাম। কাপড় দিয়ে একটা বিছানা করা, কাপড়ের বালিশ, একটা মশারি টাঙানো, মশারির চারদিকে ইট চাপা দেওয়া। বাচ্চাটাকে ভালো করে দেখলেন তিনি, যেন একটা পরী শুয়ে আছে। বাচ্চাটা কে? জাহ্নবী ম্যাডাম, সরি, আবারও দোকানে দরজা ঠেলে ভিতরে গেলেন। তাকে দেখে দোকানদার ভারী ব্যস্ত হয়ে পড়ল। একটা কথা ছিল। বলুন ম্যাডাম। এই বাচ্চাটা আপনাদের দোকানের বাইরে শুয়ে আছে, কি সুন্দর মেয়েটা। ওরা এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে? আগে দেখিনি তো। ওরা এখানকার না, জানেনই তো, এই যুদ্ধের বাজারে অনেকেই ওপার থেকে চলে আসছে। হ্যাঁ, একটা গভীর নিঃশ্বাস ফেললেন জাহ্নবী। তারপর ধীর পায়ে বেরিয়ে এলেন দোকান থেকে। শুনতে পাচ্ছ তো? থ্যাংক ইউ। ঘরে ঘরে সকলে কেক খাবে। ভদ্রমেয়েরা বেশ শৌখিন। সরি, বেরিয়ে এলেন দোকান থেকে। সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিছুটা হেঁটে একটা ওষুধের দোকান দেখতে পেলেন। সেখান থেকে বাচ্চাদের দুধ নিলেন। ঠিক তার পাশের দোকান থেকে নিলেন বিস্কুট। আবারও হাঁটতে হাঁটতে ফিরে এলেন বাচ্চাটার কাছে। মশারিটা তুলে বিছানার ধারে সেগুলো রাখলেন। ব্যাগ থেকে একটা কেকও বের করলেন, সেটাও রাখলেন। তারপর বাচ্চাটাকে টাটা করে উঠে পড়লেন। বাচ্চাটা তখনও হাত পা ছুটছে কোলে ওঠার জন্যে। কোলে নিতে ইচ্ছেও করছিল জাহ্নবীর, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে।
আজ আর সময় নেই, কাল আবার আসা যাবে। তিনি ফিরে এলেন গাড়ির কাছে, হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার পিছন ফিরে তাকালেন। ড্রাইভার দৌড়ে এসে তার হাত থেকে জিনিসপত্র নিল, গাড়ি স্টার্ট দিল। ঠিক সেই সময় বাবলু একটা গির্জার বাইরে দাঁড়িয়েছিল, দুটো হাত জড়ো করে। গির্জাটি আজ খুব সাজানো হয়েছে, খুব অন্যরকম লাগছে। এখনো দরজা খুলেনি। সে শুনেছে 24শে ডিসেম্বর রাতে বরফের দেশ থেকে শান্তা দাদু নেমে এসে সকলকে উপহার দেয়। তার হাতে বেশি সময় নেই, গির্জার দরজা খোলা পর্যন্ত সে দাঁড়াতে পারবে না। তাই বাইরে দাঁড়িয়েই শান্তা দাদুকে প্রণাম করে বলল, বোনটাকে নিয়ে রাস্তায় আছি, বড্ড কষ্ট, শীতও পড়েছে, আমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দাও না শান্তা দাদু। শীত যদি আরো বাড়ে বোনের বেশি কষ্ট হবে, প্লিজ দাদু একটা ব্যবস্থা করো। বাংলাদেশ থেকে আসার সময় সে ক্লাস 4-এ পড়তো। এখানে এসে আর পড়াশোনা হয়নি। সারা দিন বোনকে দেখে, আশেপাশের দোকানগুলো ফাই ফরমাস কাটে, দুটো পয়সা পায়। মা লোকের বাড়ি কাজ করে, বোনকে দেখার আর সময় কই। সে বোনকে স্নান করায়, পাউডার মাখায়, দুধ খাওয়ায়। বাংলাদেশে তাদের অবস্থা অনেক ভালো ছিল। এখন সেসব কথা মনে পড়লে তার চোখে জল আসে। বাবা তো আসতে পারলো না, লঞ্চে ওঠার সময় কোথায় যে হারিয়ে গেল। সে ফিরে এসে মশারির ভিতর থেকে বোনকে বের করে কোলে নিল। আজ রাস্তায় অনেক লোকজন ভিড় করে হাঁটছে, অনেকেই তার বোনের দিকে তাকিয়ে হাসছে। বাবলুর খুব ইচ্ছা করছিল প্যাকেটগুলো কি আছে খুলে দেখতে, কিন্তু থাক, মা এসেই দেখবে। বোন সারাদিন একা একা থাকে, তাকে নিয়ে একটু বেড়ানো ভালো। লোক দেখতে দেখতে সে আবার কখন বাস রাস্তায় চলে এসেছে। এ কি, তার সামনে দাঁড়িয়ে আছে এক শান্তা দাদু, হাসি হাসি মুখে বোনকে কোলে নিতে চাইলো। সে বোনকে চেপে ধরলো, না বাবা দরকার নেই, বোনকে যদি নিয়ে নেয়। শান্তা দাদু হেসে ফেলেছে, তার হাতে লজেন্স দিল, তার বোনকে একটা সুন্দর খেলনা। বাবুর হাতে চকলেটটা বেশ বড়। খুশি মনে সে ফিরে এলো। দোকানের সামনে দেখে বোঝা গেল মা এসে গিয়েছে। দোকানের সামনেটা এসে বোঝা গেল মা এসে গিয়েছে। বোনের বিছানা, মশারি গোছানো, ফুটপাত ঝাঁট দিয়ে পরিষ্কার করা। মায়ের জন্য বাবলুর দুঃখ হয়। দেশের বাড়িতে বাবা তার মাকে কোনো কাজ করতে দিত না। মায়ের কাজ ছিল শুধু তাকে আর বোনকে দেখা। তাও রাখি দিদি ছিল, মায়ের সব কাজ করে দিত। তাছাড়া রান্নার লোক, বাসন মাজার লোক, কত লোক সারাদিন বাড়িতে থাকতো। সেখানকার কথা মনে পড়ে। বোনটা এক নাগারে তার গালে চুমু খাচ্ছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। বেশ করে জড়িয়ে ধরে বোনকে আদর করলো সে। তারপর বড় চকলেটটি তার হাতে দিল। কিন্তু বোন তো শুধু দুধ খায়, চকলেট কি সে খেতে পারবে? প্যাকেটগুলো সব গুছিয়ে রেখেছে মা, পাশে বোনের দুধের কৌটো। কাছে আসতেই মা বোনকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। খুব ঘোরা হচ্ছে বোনকে নিয়ে। একটু বাস রাস্তায় গিয়েছিলাম। খুব বড় হয়ে গেছিস? একটু হয়েছি তো। মা বোনকে খাইয়ে দিল। তারপর সামনের দোকানের কাকু বেরিয়ে এসে মায়ের কোল থেকে বোনকে নিয়ে চলে গেল। মা বলল, যাই স্নান সেরে আসি, কলতারে আবার ভিড় বেড়ে যাবে। আজ রাস্তায় কত লোক দেখেছো মা? আজ 24শে ডিসেম্বর, কাল বড়দিন। আমাদের বাড়িতেও। মা তার মুখটা চেপে ধরেছে, তাকে বুকের কাছে টেনে নিয়ে আদর করে বলল, সেসব কথা মনে করতে নেই বাবা, ভুলে যা ভুলে যা। আচ্ছা মা, বড়দিনে শান্তা দাদু আসে? আসে তো, আমি চার্চে গেছিলাম। সে কোথায় রে, বোনকে একা রেখে? দোকানে কাকুকে বলে গিয়েছিলাম তো। হ্যাঁ রে, এত খাবার কে দিল কি জানি,
আমি যখন ছিলাম না তখন কে যেন দিয়ে গেছে। চার্চে গিয়ে কি বললি? বলবো না, বলে দিলে আর হবে না। বাবলুর কথা শুনে মা হাসলো। বাবলুর মা যে বাড়িতে কাজ করেন সেখান থেকে বিরিয়ানি আর কেক দিয়েছে। সে ভাবছিল আজ অন্তত ভালো খাওয়া হবে। চকলেট একটু নিজে খেয়ে একটু মাকে দিল। রাস্তায় অনেক লোক, অনেক আলো লাগানো হয়েছে, ঝলমল করছে চারদিক। আজ 12টার আগে ঘুমোতেই হবে, তা না হলে শান্তা দাদু তার কাছে আসবে না। মনমরা হয়ে ফুটপাতের এক ধারে দাঁড়িয়েছিল সে। দোকান কাকু দোকান বন্ধ করছে। চলে যাওয়ার আগে তার কাছে এসে বলল, কি রে, তোর কি হলো? মন খারাপ? না গো, আজ রাস্তায় কত লোক। সে তো হবেই, আর কিছুক্ষণ পরেই তো 25শে ডিসেম্বর। আজ আর আমাদের ঘুম হবে না। কি বলছিস? শান্তা দাদু এসে ফিরে যাবে, না ঘুমলে দাদু মনির কথা শুনতে পায় না। হা হা হেসে উঠলো কাকু। তারপর যা বললো তাতে চমকে উঠলো সে। কাকু বলল, দোকানে শুবি? শুনে খুব খুশি হলো বাবলু। এক ছুটে মায়ের কাছে এলো। মা, ও মা, কি হলো? চলো। কোথায়? আজ কাকু আমাদের দোকানে শুতে বলেছে। দোকানে? হ্যাঁ গো, রাস্তায় এত লোক, রাতে বোনকে নিয়ে কি করে থাকবো? সে কথা বলতে কাকু নিজেই বলল। সত্যি? হ্যাঁ গো, আজ আমরা দোকানে শোবো। চলো 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 না, কাকুর সঙ্গে কথা বলবে। কেন রে, তুমি যে কি না মা, কাল 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, মনে নেই? দেশে থাকতে বড়দিনের রাতে শান্তা দাদু আসতো, কত কিছু আনতো আমার জন্য। বাবলুর মা মুখ টিপে হাসলো। তুমি হাসছো হাসছো কেন? আমি আজ গির্জায় গেছিলাম, শান্তা দাদু আজ রাতে আসতে পারে। আর তাছাড়া এত লোক রাস্তায়, এখানে থাকলে আজ আর ঘুম হবে না। আর আমরা ঘুমিয়ে পড়লে যদি বোনকে। বোনকে কি? তুমি কিছু বোঝো না। চলো দেখুন। দোকানে বেশ আরাম করে তিনজন শুয়ে পড়লো। বাইরে অনেক কোলাহল আজ। বাবলুর মা ভাবছিল সত্যি আজ রাস্তায় ঘুম আসতো না। তার মনে হচ্ছিল দেশের কথা, বাবলুর বাবার কথা, নিজের বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের কথা। একটা যুদ্ধ, দেশ ছেড়ে পালানো, সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে দিল। ভোর তখন কটা কে জানে, আলো ফুটেছে কিনা তারও ঠিক নেই। যারার ঘুম ভেঙে গেছে, সে তার ছোট ছোট হাত দিয়ে দাদাকে ঠেলা দিচ্ছে। দাদার চোখ ধরে টানছে। বাবলু উঠে বসলো। মা সারাদিন কাজ করে, মাকে ডেকে লাভ নেই। সে কৌটো দুধ থেকে দুধ নিয়ে বোতলে গরম জল দিয়ে জারার মুখে ধরলো। ঢকঢক করে খেয়ে নিল সে। বাবলু বুঝলো খিদে পেয়েছিল বলেই এত ডাকাডাকি। এত বুদ্ধি, মাকে না ডেকে তাকেই রাখছে। আসলে সারাদিন দাদা তো তাকে খাওয়ায়, তাই বোধ হয়। দোকানে শাটার নামানো ছিল বলে কাকু বারবার বলে গিয়েছিল ভিতরে ছোট জানলাটা খুলে রাখতে। সেই ছোট জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে। আস্তে আস্তে সকালের আলো ফুটছে। দেশে থাকতে বাবা আর সে সেই সময় মর্নিং ওয়াক করতে যেত। বাবলুর বাবার কথা মনে পড়ল, খুব কান্না পেল। যারা দুধ শেষ করে একেবারে দাঁড়িয়ে পড়েছে। বাবলু চেঁচিয়ে উঠল, তুই দাঁড়াতে শিখলি কি করে? মা দেখো দেখো, যারা দাঁড়িয়েছে। মা চোখটা একবার খুলে আবার বন্ধ করে নিল। মুখে বলল, ধর ওকে, ধর, পড়ে যাবে। বড় পাকা মেয়ে। সকালের আলো ফুটছে। বাবলু শাটার তুলে বোনকে কোলে নিয়ে রাস্তায় বেরিয়ে গেল। পাশেই চায়ের দোকান। চায়ের দোকানের উনুনের ছাই দিয়ে সে দাঁত মাজবে। চায়ের দোকানের দিকে এগিয়ে যেতে যেতে সে দেখলো রাস্তার কলে জল এসে গেছে। মাকে ডেকে দিতে হবে, মা আবার কাজে যাবে। সে তাড়াতাড়ি কাকুর দোকানের দিকে এগিয়ে গেল।
মা চলে গিয়েছেন। যাওয়ার আগে দোকানটা বেশ ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। চায়ের দোকানে একটু কাজ করে দিলে সকালে চা বিস্কুট ফ্রি। কিন্তু আজ রাস্তায় এত ভিড়, আজ আর বোনকে একা রেখে যাওয়ার ইচ্ছে হলো না। থাক, আর যাওয়ার দরকার নেই। এর মধ্যে কতদিন যে বোনের গাল টিপেছে, বাবা। দোকান কাকু বাবলুকে ডেকে বলল, কিরে, আজ আর কিছু খাওয়া হয়নি তোর? না গো, এত ভিড় রাস্তায়। দে, আমাকে দে ওকে। তোর মা তো দোকানটাকে একেবারে সাফ করে গেছে। আমার কোনো কাজ নেই, ওই ফ্লাক্সটা নেই, তুই বরং চা নিয়ে আয়, দুজনে খাবো, সঙ্গে বিস্কুট। শোন শোন, পাপড়িটার জন্য দুটো সন্দেশ আনিস। দোকান কাকু যারাকে পাপড়ি বলে ডাকে। বাবলু চলে গেল। আজ সব জায়গায় খুব ভিড়, কিন্তু এত করে বলার পরও শান্তা দুদু কাল রাতে আসেনি। গির্জাপ পর্যন্ত গেল, তাও কেউ তার কথা শুনে না। মাকে কত কাজ করতে হয়, তার একটুও ভালো লাগে না। দেশে তাদের বাড়িতেই কাজের লোক ছিল, আর আজ সবকিছু কিনে নিয়ে আসতে তার একটু দেরি হলো। দোকানে ঢুকেই সে অবাক হয়ে গেল। যারাকে একজন মহিলা কোলে নেই, কি আদরটাই না করছে, আর সেও হাসছে। তার বেশ রাগই হলো। সে কাউন্টার টেবিলে সবকিছু নামিয়ে রেখে মহিলার কাছ থেকে যারাকে নিজের কাছে নিয়ে নিল। তোমার বোনকে কোলে নিয়েছি বলে রাগ হয়েছে? কাকু হেসে বলল, না না, ভুল বুঝবেন না ম্যাডাম, ওরা নতুন এসেছে বাংলাদেশ থেকে। সে দেশে ওদের এই অবস্থা তো ছিল না, যুদ্ধের জ্বালা ওদের আজ এই অবস্থা। বোনকে খুব ভালোবাসে, ওই তো সারাদিন দেখে ওর বোনকে। ম্যাডাম বাবলুর মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, এই নাও, এগুলো সব তোমার। না না কেন? মা বকবে। তোমার মা কখন আসবে? সেই বিকেলে। এগুলো এখন তুমি রাখো, বিকেলে বিকেলে এসে তোমার মায়ের সঙ্গে দেখা করে যাব। বাবলু দোকানদার কাকুর দিকে তাকালো। কাকু বলল, আমি ম্যাডামকে চিনি, নিয়ে নে, আমি তোর মাকে বলে দেবো, মা তোকে বকবে না। এই সময় বাবলুকে একটা বাচ্চা ডাকতে এলো, চল, গাড়ি ধুতে যাবি না? না রে, আজ যাবো না, আজ আর বোনকে একা রাখা যাবে না। চলে গেল ছেলেটা। ম্যাডামও চলে গেলেন। যেতে যেতে জাহ্নবী ভাবছিলেন, ছেলেটার মায়ের নাম জিজ্ঞেস করলে হতো, বাবার নামও। বড় চেনা লাগছে, কেন জানি সকাল থেকে তার মনটা আজ বড় খারাপ হয়ে আছে। আজ কোর্টে যেতে হবে না, বাড়ি ফিরে এলেন। ড্রাইভারকে বিকেলে আসতে বলে সকালের মতো তাকে ছুটি দিয়ে দিলেন। আজ সকালে বাড়িতেই আছেন, হৈ হৈ করতে কাটলো সারাদিন। ইদানিং ওপার থেকে বেশ কিছু আত্মীয় স্বজন তার কাছে এসে রয়েছে। কোনো ব্যবস্থা করে উঠতে পারলে তারা চলে যাবে। ড্রাইভার সময় মতো এসেছে। জাহ্নবী ফের বেরিয়ে গেলেন। যাওয়ার সময় কি মনে করে শান্তিকে বলল, বোধহয় আজ কয়েকজন লোক আসবে, বেশি করে রান্না করতে বলো বামুনকে। আজ সব বাড়িতেই বেশি কাজ। দুপুর পেরিয়ে গিয়েছে কখন, প্রায় সন্ধে হবে। এখনো বাবলুর মা ফুটপাতে ফিরতে পারেনি। যারা দুধ খেয়ে থাকবে, কিন্তু আজকের দিনে বাবলুর পেটে সারা দিন কিছুটি পড়লো না। বাবলুর মা খুব তাড়াতাড়ি কাজ সারতে লাগলো। এটাই শেষ, এবার ফিরবে। পল্লবী বৌদি খুব ভালো, প্যাকেটে অনেক খাবার দিয়েছে। আজ আর রান্না করতে হবে না। তাদের বাড়িতে কাজ করতেই একটু দেরি হয়ে গিয়েছে। রাস্তা পেরিয়ে জোরে জোরে হাঁটছে সে। ছেলেটার কথা মনে হতে বেশি খারাপ লাগছে। কিচ্ছুটো খাওয়া হয়নি তার। এর মধ্যে ঘুমটা দিয়ে দোকানের কাছে এসে দেখলো যারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এক ভদ্র মহিলা, আর বাবলু দোকানের সিঁড়িতে বসে বিরিয়ানি খাচ্ছে। একটু থমকে দাঁড়ালো সে। ছেলেটিতে তাকিয়ে বলল, কিরে, উনি এসেছেন, আমি খেতে চাইনি, বিশ্বাস করো।
কাকু বলল, আমি ম্যাডামকে চিনি, খা তুই। কাকুকেও দিয়েছে। ঘুমটা আরেকটু টেনে নিয়ে হাত জোর করে সেই মহিলা বলল, নমস্কার নেবেন? আপনি কাল থেকে আমাদের জন্য যা যা করে চলেছেন। জাহ্নবী হাত দিয়ে তার ঘুমটা সরিয়ে দিলেন। তারপর তাকিয়ে রইলেন বাবলুর মায়ের দিকে। অবাক চোখে তাকিয়ে বাবলুর মা, তারপর বলে উঠল, তুই? কাল সারা রাত আমার ঘুম হয়নি। যারাকে দেখেই আমার মনে হয়েছে টান টান, মনের টান, দেশের টান। যারাকে আরো জড়িয়ে ধরলেন মহিলা। বললেন, কত খুঁজেছি তোদের, খবর পেয়েছিলাম তোরা আসছিস, আমার ঠিকানাও পাঠিয়েছিলাম, কিন্তু যারাকে বাবলুর কোলে দিয়ে জড়িয়ে ধরলেন তার মাকে। বারবার বললেন, মমতা তোকে ছেড়ে এতদিন, মমতা, মমতা, আমার মমতা। মমতাও হাঁ হুঁ করে কাঁদছে ম্যাডামকে জড়িয়ে ধরে। বাবলু বোনকে কোলে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে পড়েছে। দোকান কাকু বেরিয়ে এসেছে দোকান থেকে। জাহ্নবী ড্রাইভারকে ডেকে বললেন, আমাদের বাড়ি পৌঁছে দিয়ে এদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেও। বাবলু আকাশের দিকে তাকিয়ে মনে মনে শান্তা দাদুকে প্রণাম করল। এই তো চেয়েছিল সে। মাকে কি বলা যায়? কি জানি, বললে যদি সত্যিটা মিথ্যে হয়ে যায়। থাক বাবা, বলার দরকার নেই। গাড়িতে যেতে যেতে মমতা বাবলুকে বলল, চিনতে পেরেছিস? জাহ্নবী মাসি, আমার ছোট বোনের বান্ধবী, অনেক আগে ভারতে এসেছে। বাবলু যেন একটু একটু মনে পড়ছে, বাবলুর যেন একটু একটু মনে পড়ছে। জাহ্নবী মাসি বলল, রমেশ দা। এখানে আসার পথে মমতা আবার কাঁদতে শুরু করছে। বাবলু বলল, বাবা হারিয়ে গিয়েছে, বাবার কাছেই তোমার ঠিকানা ছিল। জাহ্নবী মাসি বলল, আজই আমি হাই কমিশনে ফোন করব। ভেবো না বাবলু, তোমার বাবা খুব তাড়াতাড়ি এসে যাবে, তোমার স্কুলে ভর্তি হওয়ার আগেই। গাড়ির জানলা দিয়ে বাবলু আবারও একবার আকাশের দিকে তাকালো। ওই মেঘের মধ্যে নিশ্চয়ই শান্তা দাদু আছে। মনে মনে বলল, ধন্যবাদ শান্তা দাদু, এবার বাবাকেও এনে দাও। কেমন লাগলো? গল্পটা পুরোটা শোনা গেছে এবং বোঝা গেছে? বলো, তোমরা কেউ কিছু না বললে আমি থমকে যাই। আমি বসে আছি। হ্যাঁ, সোমশুভ্র লিখেছে, খুব সুন্দর। আমারও খুব প্রিয় লেখা এটা। এটা লিখে আমার বেশ ভালো লেগেছিল। এবার হ্যাঁ হ্যাঁ, একটা কেমন মন কেমন করা ভালো লাগা। সুদীপ্তা ভট্টাচার্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তাহলে সোমশুভ্র, আমি তাহলে আজকে এখানে বিদায় নেব। বলো তোমাদের রিয়াকশন কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোমশুভ্র লিখেছে, মন ভরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে বটুকবাবু খুব ভালো, বলো, বটুকবাবু যা বউ পেয়েছে, আহা কি আনন্দ। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তো ভালো লাগে, আমার এগুলো পড়তে ভালোই লাগে, বলতেও ভালো লাগে। এবারে পুজো সংখ্যা প্রচুর লেখা আছে, নিশ্চয়ই তোমাদের পড়ে শোনাবো সময় সুযোগ হলেই।
কিন্তু হ্যাঁ, বটুক বাবুর বউ সুপারহিট। সুদীপ্তা বলছে দুটো গল্পই অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তাহলে আমি আসি আজকের মতো। ধন্যবাদ, বিদায়, গুড নাইট। চৈতালি, সোমশুভ্র, সুদীপ্তা, সবাইকে গুড নাইট। হ্যাঁ, অবশ্যই আসবো। আসলে মুশকিল যেটা হচ্ছে এখনো বেশ কিছু লেখা আমার বাকি, তাছাড়া নিজের প্রফেশনটাও আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। এখনো পুজো সংক্রান্ত বেশ কয়েকটা লেখা বাকি রয়েছে, তো সেগুলোর জন্য রীতিমতো তাড়া দিচ্ছে সবাই। এগুলো লিখে লিখে ফেলি, তারপর বেশ কিছু ভূতের গল্প নিয়ে চলে আসবো যেগুলো প্রকাশিত হয়েছে। একদিন বেশ কিছু ভূতের গল্প নিয়ে চলে আসবো, ভূতের গল্প বলবো। অবশ্যই বৃষ্টি টিষ্টির মন মতো হতো, চলে আসবো একদিন, অবশ্যই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবো, অবশ্যই গল্প শোনাবো। আমারও তো ভালো লাগবে তোমরা শুনলে, অবশ্যই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তাহলে আজকের মতো টাটা 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 টাটা, বাই 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 বাই।